প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রহরে। দর্শক, আজ আমরা কথা বলবো মেডিকেল সায়েন্সের একটি আধুনিক ডাইমেনশন বলা যেতে পারে, তা হচ্ছে স্টেম সেল নিয়ে। এবং আমাদের আলোচনার বিষয় কিডনি রোগের চিকিৎসায় স্টেম সেল সম্ভাবনা ও প্রতিকূলতা। এই বিষয়টা নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঠিক এই মুহূর্তে আমাদের দেশে যারা এই বিষয়টি নিয়ে স্টেম সেল বিভিন্ন রোগের ক্ষেত্রে চিকিৎসা নিয়ে গবেষণা করছেন, এরকমই একজন ব্যক্তিত্ব ডক্টর জাহাঙ্গীর মোহাম্মদ সারওয়ার, চিফ কনসালটেন্ট, BLCS হসপিটাল। দর্শক, আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। ভালো। জি, আমাদের আজকের আলোচনার বিষয়টি যা নিয়ে যে কিডনি রোগের চিকিৎসায় স্টেম সেলের সম্ভাবনা ও প্রতিকূলতা। কিডনি রোগে যাবার আগে আমরা একটু স্টেম সেল নিয়ে জানতে চাই, কারণ এই বিষয়টি নিয়ে আমি যতটুকু দেখেছি আমাদের জানবার অনেক সুযোগ রয়েছে, আরও বেশি করে জানবার। সে বিষয়টি প্রথমাংশে জেনে নিব। স্টেম সেল বিষয়টি আসলে কি? স্টেম সেলকে সরাসরি বাংলায় যদি বলতে চাই তাহলে বলা যেতে পারে আদিকোষ। মাতৃগর্ভে থাকার সময় একেবারে শুরুর দিকে যেই কোষগুলোর ক্রমবিভাজনের মাধ্যমে একটি ভ্রূণের বিকাশ হয় এবং পরবর্তীতে একটি পরিপূর্ণ শিশুর জন্ম হয়, সেই যে গোড়ার দিকের যে সেলগুলো, সেই সেলগুলোকে স্টেম সেল বলা যেতে পারে। অর্থাৎ একেবারে প্রাথমিক সময়কার যে কোষগুলো সেটাই স্টেম সেল বলা হচ্ছে। এবং এটি তাহলে সংগ্রহ কিভাবে করছেন আপনারা, বা যেহেতু চিকিৎসাতে ব্যবহার করা হচ্ছে, সংগ্রহ কিভাবে করা হয়? তাহলে একটু জানতে হবে যে স্টেম সেলের ধরনগুলো কি কি। হ্যাঁ, একেবারে গোড়ার দিকে যেটা মাতৃগর্ভে থাকে সেটাকে আমরা বলতে পারি যে এমব্রায়োনিক স্টেম সেল। তারপরে ওই এমব্রায়োনিক স্টেম সেলগুলো যখন আবার বিভিন্নভাবে বিভাজিত হতে হতে আরও কিছু দূর এগোয়, এগুলো ধাপে ধাপে স্তরে স্তরে সজ্জিত হয়। তখন যেমন ধরেন এক্টোডার্মাল স্টেম সেল, মেজোডার্মাল স্টেম সেল এবং এন্ডোডার্মাল স্টেম সেল, তিনটা জার্ম লেয়ারে যখন এটা সজ্জিত হয়, তখন এগুলো একেবারে শুরুতে এটা টোটিপটেন্ট স্টেম সেল নামে থাকে, যেটা থেকে সব কিছুই তৈরি হতে পারে। তারপরে আরও কিছু দূর বিভাজিত হয়ে যাওয়ার পরে সেটা প্লুরিপটেন্ট স্টেম সেল হিসাবে হয়, যে একটা থেকে বিভিন্ন ধরনের কলা তৈরি হবে, টিস্যু বা কলা তৈরি হবে। আরও কিছু দূর বিভাজিত হওয়ার পরে ওইটা থেকে নির্দিষ্ট কিছু কিছু অর্গান তৈরি করবে, এইরকম লাইনে যখন যায় তখন এটাকে মাল্টিপটেন্ট স্টেম সেল বলা হয়। এরকম যে আমাদের যেমন এমব্রায়োনিক স্টেম সেল আছে একদম শুরুর দিকে, তারপরে আছে ফিটাল স্টেম সেল, তারপরে জন্মের পরবর্তীতেও মানুষের শরীরে যে স্টেম সেলগুলো বিদ্যমান থাকে এগুলোকে বলা হয় অ্যাডাল্ট স্টেম সেল। আমরা মূলত অ্যাডাল্ট স্টেম সেল নিয়ে কাজ করছি। আরও স্পেসিফিক্যালি যদি বলতে চাই তাহলে বলতে হবে যে অ্যাডাল্ট স্টেম সেলেরও আবার অনেক ধরনের ভাগ আছে। তার মধ্যে আমরা এডিপোস ডিরাইভড যে স্টেম সেল সেটা নিয়ে কাজ করছি। এডিপোস ডিরাইভড বলতে চামড়ার নিচে যে চর্বির অংশটা থাকে, এর মধ্যে যে স্টেম সেলগুলো সুপ্ত অবস্থায় থাকে সেটাকেই বলা হচ্ছে এডিপোস ডিরাইভড স্টেম সেল। জি, অর্থাৎ স্টেম সেলের বেশ কিছু ভাগ রয়েছে। এবং আপনার কথা থেকে আমরা জানতে পারলাম যে একটি কোষ থেকে নানা ধরনের কলা উৎপত্তি হতে পারে। যেমন আপনি বলছিলেন এক্টোডার্মাল একটি স্টেম সেল রয়েছে, সেটা থেকে কি চুল, নখ, এই একই ধরনের কোষ থেকে বিভিন্ন ধরনের অঙ্গ তৈরি হচ্ছে। সো আমরা যদি গোড়ার কোষটিকে নিতে পারি, হয়তো কোনো অঙ্গ যদি আক্রান্ত হয়ে থাকে বা ড্যামেজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে চিকিৎসা করা যেতে পারে। এটি আসলে চিকিৎসা বিজ্ঞানে কবে থেকে এর ব্যবহার শুরু হয়েছে? এবং এইটার একেবারে যদি তখন এটাকে ঠিক স্টেম সেল আকারে হয়তো প্রেজেন্টেশন ছিল না, কিন্তু লিউকেমিয়ার ক্ষেত্রে বা যে রক্তের যে ক্যান্সার আছে সেই ক্ষেত্রে যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন আজ থেকে প্রায় 60-65 বছর আগে যেটা করা হয়েছে প্রথম, সেই তখন থেকেই কিন্তু এই যে স্টেম সেলের ধারণাটা সেটা চলে আসছে। হ্যাঁ, যে বোন ম্যারো, অ্যাডাল্ট বোন ম্যারোতে যে স্টেম সেলটা থাকে, ইদানিংকালে সেটা দেখা যাচ্ছে যে বোন ম্যারোর মধ্যেও দুই ধরনের স্টেম সেল থাকে। একটা হচ্ছে হেমোপয়েটিক স্টেম সেল, আর একটা হচ্ছে মেজেনকাইমাল স্টেম সেল। হেমোপয়েটিক স্টেম সেল থেকে ব্লাড এবং ব্লাডের যে রক্তকণিকাগুলো সেইগুলো তৈরি হচ্ছে, আর মেজেনকাইমাল স্টেম সেল যেগুলো আছে
অস্থিমজ্জার মধ্যে, সেই অস্থিমজ্জার মেজেনকাইমাল স্টেম সেলের পোর্শনটা থেকে আপনি লিভার, কিডনি এবং অন্যান্য বিভিন্ন ধরনের লিনিয়েজে আপনি কাজ করতে পারেন। কাজ করা যেতে পারে। স্টেম সেলের আমাদের দেশে যাত্রা নিয়ে যদি একটু শুনে নেই যে কবে থেকে হচ্ছে এবং কি পরিসরে রয়েছে বিষয়টি। আমরা পার্টিকুলারলি আমরা এটা নিয়ে কাজ করতে শুরু করেছি 2015 সাল থেকে বলতে পারেন, যে আমরা এটার বেসিক ধারণা, তারপরে এটার সম্পর্কে লিটারেচার রিভিউ, পড়াশোনা, তারপরে বিভিন্ন ধরনের ট্রেনিং, এই ধরনের কাজগুলো আমরা শুরু করেছি আমরা 2015 সালের থেকে, এবং 2018 সালের শেষের দিকে এসে আমরা এটাকে একটু কিছু মাত্রায় স্বল্প মাত্রায় একটু শুরু করতে পেরেছি। কিছু কিছু রোগীকে আমরা কিডনি রোগের ক্ষেত্রে স্টেম সেল দিচ্ছি, কিছু কিছু রোগীকে আমরা অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে স্টেম সেল দিচ্ছি। আমরা যেটা দিচ্ছি এটা কিন্তু বোন ম্যারো স্টেম সেল না, আমরা দিচ্ছি হচ্ছে এডিপোজ ডিরাইভড, মানে চামড়ার নিচে যে চর্বির অংশটা থাকে সেই চর্বি থেকে স্টেম সেলটা পৃথক করে আমরা দেয়া হচ্ছে। কিডনি রোগ নিয়ে যেহেতু আমাদের আজকের আলোচনার কিডনি রোগের ক্ষেত্রে স্টেম সেলের ভূমিকা, এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আপনারা কাজ করছেন এবং আমি যতটুকু জানি বেশ কিছু কিডনি রোগীর ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করেছেন। তো কিডনি রোগে আসলে এই ভূমিকাটি কখন প্রয়োজন, এর ভূমিকা কখন রয়েছে, বা গবেষণার জায়গাটিতে থেকেই যদি এই প্রশ্নটি রাখি, কোন পর্যায়ে গেলে দেয়া হচ্ছে, বা এই ক্ষেত্রে আমি একটা কথা সবসময় বলে থাকি, যেটা যে কোনো রোগের ক্ষেত্রে, শুধু কিডনি রোগের ক্ষেত্রে বলে নয়, যে কোনো রোগের ক্ষেত্রে, এমনকি ক্যান্সারের ক্ষেত্রেও যদি আপনি দেখেন যে একটা ক্যান্সার আপনি যদি একেবারে আর্লি স্টেজে আপনি রোগটাকে নির্ণয় করে ফেলতে পারেন, এবং তো ওই মুহূর্তে আপনি যদি মানে এটার এগেনস্টে পদক্ষেপ নিতে পারেন, চিকিৎসা শুরু করতে পারেন, তখন কিন্তু সেটা পুরোপুরি নিরাময়যোগ্য, ইভেন ইন ক্যান্সার। আর একই ক্যান্সার যদি আপনার অ্যাডভান্সড স্টেজে চলে যায়, তখন কিন্তু আর আসলে চিকিৎসকের খুব একটা কিছু করার থাকে না। একইভাবে আমরা যদি বলতে চাই যে কিডনি রোগের ক্ষেত্রে আমরা জানি যে কিডনি রোগের ক্রনিক কিডনি ডিজিজ যে জিনিসটা আছে সেটাকে আমরা 5টা স্টেজে ভাগ করতে পারি। স্টেজ 1, স্টেজ 2 সাধারণত নর্মাল মানুষের মধ্যে এটা ধরাই পড়ে না বলতে গেলে, উপসর্গগুলো তেমন একটা প্রমিনেন্ট আকারে ধরা পড়ে না। লোকজন হঠাৎ করেই যখন জানতে পারে, দেখা যায় তার হয়তো স্টেজ 3B অথবা স্টেজ 3A তে রয়ে গেছে। তারপরে চিকিৎসা শুরু করলে ক্রমান্বয়ে এটা স্টেজ 4, স্টেজ 5-এ যায়। তো আমরা ধরে নিই যে রোগীরা স্টেজ 3A, 3B তে আছে, তাদেরকেই যদি আমরা আর্লি স্টেজ কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বলে থাকি, সেই ক্ষেত্রে এই স্টেজের রোগীদের ক্ষেত্রে আমাদের মানে রেজাল্ট ভালো পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। ঠিক এই তবে বিষয়টি এটাও নিয়ে ঠিক যে আমরা সব রোগীদেরকে দিচ্ছি। এখন এটা যেহেতু এখনো গবেষণামূলক পর্যায়ে আছে, নির্দিষ্ট করে কাকে দিলে সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যাবে এটা এখনই বলা বলতে আরো বেশ কিছু সময় যেতে হবে। ধন্যবাদ। আমরা একটি ফোন নিয়ে আলোচনায় ফিরে আসছি। জি, দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম বেবি, আমার হলো কিডনি 2.6। জি, এটাই আর কি আমি জানতে চাচ্ছি কি করব। আচ্ছা, জি, কোন প্রশ্ন কি রয়েছে আপনার দর্শকের উদ্দেশ্যে? আপনার বয়স আনুমানিক কত হবে? আমার বয়স 60। আমরা একটু যদি একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, এটার মাধ্যমে আপনার সেরাম ক্রিয়েটিনিন লেভেল যদি এরকম হয়ে থাকে, আনুমানিক আপনি স্টেজ 3B-তে অথবা স্টেজ 3A-তে আছেন হয়তো বা। তো আপনার জন্য কিন্তু স্টেম সেলের জন্য এখনই সময়, যে আপনি যদি স্টেম সেলটা নিতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য এটা খুব ভালো একটা কাজ করার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। দর্শক সাথেই থাকুন, আমরা আরও বিস্তারিত আলোচনা করছি। ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল যে স্টেম সেলের ক্ষেত্রে আপনি বলছিলেন যে কিডনি রোগের বেশ কিছু ধাপ রয়েছে, এবং প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ আসলে উপসর্গহীন থাকে, এটি টেস্ট হয়তো না করলে বুঝবার কোনো উপায় নেই। তৃতীয় স্টেজ থেকে হয়তো কিছু বুঝবার কিছু উপসর্গ তৈরি হয়, সেই সময় টেস্ট করলে পাওয়া যেতে পারে। আমরা যদি একটু আলোচনা করি যে আমাদের কনভেনশনাল যে চিকিৎসা পদ্ধতি রয়েছে,
একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমি যেটি মনে করছি যে কিডনি রোগের ক্ষেত্রে কনভেনশনাল চিকিৎসা পদ্ধতিতে কিডনিকে ভালো করবার জন্য তো আসলে কোনো ওষুধ নেই। এই জায়গাটাতেই আমাদের কোশ্চেন, আমরাও এই জিনিসটাতেই ফোকাস করতে চাচ্ছি যে আপনি খেয়াল করে দেখবেন যে কনভেনশনাল যে চিকিৎসাগুলো আছে, আপনার রোগটা যে পর্যায়েই ধরা পড়ুক না কেন, আমরা রোগীকে কি দিয়ে চিকিৎসা করি? আমরা একটা রোগীর সাধারণত কোমরবিডিটি হিসাবে ব্লাড প্রেশার থাকে, প্রেশারের ওষুধ দিচ্ছি ব্লাড প্রেশার কমানোর জন্য। রোগীর ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণের জন্য ডায়াবেটিসের ওষুধ দিচ্ছি। রোগীর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে সেটাকে মেনটেন করার জন্য লবণ এবং অন্যান্য খাদ্য দিচ্ছি। রোগীর আমরা খাদ্যকে কন্ট্রোল করার চেষ্টা করছি। রোগীর বিভিন্ন ভিটামিন, বিভিন্ন মিনারেলসের যদি শর্টেজ থাকে বা এক্সেস থাকে, এইগুলোকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন ওষুধ দিচ্ছি। কিন্তু সুনির্দিষ্টভাবে কিডনির যে স্ট্রাকচারাল যে রিফর্ম, সেইটাকে করার জন্য কিন্তু আমরা কোনো ধরনের ওষুধ অ্যাকচুয়ালি পৃথিবীতেই নাই। জি, আমাদের রোগীরা বিভিন্ন দেশ থেকে দেশে দৌড়াদৌড়ি করেন, হয়তো যে মনে করেন যে বাংলাদেশে না গিয়ে ইন্ডিয়াতে চিকিৎসা করলে হয়তো ভালো হবে, কিন্তু বেসিক্যালি তো সারা পৃথিবীতে কোথাওই এটার কোনো ওষুধ নাই। জি। কাজে একমাত্র সম্ভাবনার জায়গাটা হচ্ছে স্টেম সেল। যে কিডনিকে অর্থাৎ কনভেনশনাল যে পদ্ধতি তা নিয়ে যদি আমরা একটু আলোচনা করে নিই, যে আপনি যেমনটি বলছিলেন যে সেখানে চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে যে কিডনিকে সাপোর্ট দেয়া, কিডনি থেকে যে অঙ্গগুলোতে বা যে ধরনের ডিস্টারবেন্স তৈরি হচ্ছে বডিতে সেটিকে কিছুটা মিনিমাইজ করবার, অথবা আপনি আরেকটু বলতে পারেন যে যে এই যে স্টেজটা খারাপের দিকে চলে যাচ্ছে সেটাকে একটু ডিলে করা। যে এবং রিস্ক ফ্যাক্টর যেগুলো, যে যেমনটি আপনি বলছিলেন হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এই জাতীয় রিস্ক ফ্যাক্টরগুলোকে কমিয়ে আনা, যাতে রোগের এক ধাপ থেকে আরেক ধাপে যাওয়াটা কিছুটা প্রলম্বিত করা যায়। তবে বন্ধ করে দেয়া আসলে এক্সিস্টিং মেডিকেল সায়েন্সের হিসাবে সম্ভব নয়। সেই ক্ষেত্রে সেই জায়গাটি থেকেই স্টেম সেলের হয়তো ব্যবহার এই ক্ষেত্রে আমরা এটাকেই ইস্যু করছি যে এই জায়গাটাতে স্টেম সেল যদি আপনার যে ড্যামেজ হচ্ছে এরকম একটা কিডনিতে যদি আমরা স্টেম সেল দিতে পারি, সেই ক্ষেত্রে সে স্ট্রাকচারাল রিফর্ম করবে, রিজেনারেশন করবে। যে ড্যামেজ হয়ে যাওয়া কোষগুলো বা যে ড্যামেজ হয়ে যাওয়া নেফ্রনের যেই পোর্শনটা, নেফ্রন হচ্ছে আমরা জানি যে কিডনির যে একক ফাংশনাল ইউনিট, সেই ফাংশনাল ইউনিটের বিভিন্ন জায়গায় কিন্তু অসুখগুলো হতে পারে। গ্লোমেরুলাস থেকে শুরু করে টিউবুলের মধ্যে হতে পারে, টিউবুলের আশেপাশে যে ইন্টারস্টিশিয়াম আছে সেটাতে হতে পারে, রক্তনালীর ভিতরে সমস্যা হতে পারে, এরকম নানা জায়গায় সমস্যা হতে পারে। তো আমরা যদি এর গঠনগত পরিবর্তনটাকে আনতে পারি রিজেনারেশনের মাধ্যমে, স্টেম সেলের মাধ্যমে মূলত, শুধুমাত্র সেখানেই ফাংশনাল ইমপ্রুভমেন্টটা আসতে পারে, পাওয়া যেতে পারে। জি। ধন্যবাদ। এবার যদি আসি যে যাদের ক্ষেত্রে আপনি বলছিলেন প্রাথমিক পর্যায়ে কিডনি রোগীর দেয়া হলে ফলাফল ভালো আপনারা আশা করছেন, তবে যাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটি দেখা যায় যে কিডনি অনেক রোগী আমাদের দেশে ডায়ালাইসিস নিচ্ছে, হয়তো যে তারা টার্মিনাল স্টেজে, কিডনির রোগটি টার্মিনাল স্টেজে চলে গিয়েছে, অ্যাডভান্সড একটি পর্যায়ে চলে গিয়েছে, যে ডায়ালাইসিস ছাড়া তার পক্ষে সম্ভব হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি স্টেম সেল ব্যবহার করা যেতে পারে? আমরা বলছি কি যে আমরা কিন্তু জানি যে ডায়ালাইসিস নিজেও কিন্তু কিডনিকে টু সাম এক্সটেন্ট ক্ষতি করতে থাকে। কাজে আমরা ডায়ালাইসিসটাকে যদি একটু মডিফাই করে, একটু মডিফাইড আকারে যদি দিতে পারি, যাতে করে রোগীকে একেবারে পুরোপুরি ডিহাইড্রেটেড স্টেটে না নিয়ে গিয়ে আমরা যদি একটা নির্দিষ্ট মাত্রায় ডায়ালাইসিসটা যদি দিতে পারি, এবং আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে, যেমন রক্তচাপ নিয়ন্ত্রণ করা, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা, এবং তার যে খাদ্যের ব্যাপারটা, খাদ্য তালিকার যে বিষয়টা, এইটাকে যদি নিয়ন্ত্রণ করি এবং আমরা যদি যথেষ্ট পরিমাণে সময় পাই, 6 থেকে 8 মাস সময় পাই স্টেম সেলকে কাজ করানোর জন্য, স্টেম সেল কাজ করতে, স্টেম সেল আজকে দিলাম কালকে রোগী ভালো হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই। তবে যেটা হবে যে আমরা স্টেম সেল দিলে ধাপে ধাপে ধীরে ধীরে এই রোগীর কিডনিটা রিজেনারেশনের একটা স্টেপ পর্যায়ে শুরু হবে, এবং এটা যখন চলতে থাকবে, ওই মুহূর্তে যদি ফার্দার ড্যামেজ যদি আমরা না হয়, তাহলে আমরা অবশ্যই আশা করতে পারি, এবং আমরা অলরেডি এরকম রোগী পাচ্ছি যারা একসময় 3টা করে ডায়ালাইসিস নিত, মানে সপ্তাহে 1 দিন পরপরই তার ডায়ালাইসিস লাগতো। এমনও রোগী আছে যারা একবার স্টেম সেল দেওয়ার পরে এখন উনি সপ্তাহে 2টা করে ডায়ালাইসিস, এমনকি কিছু রোগী আছে 3 দিন পর পর সে এখন ডায়ালাইসিস নিচ্ছে।
অর্থাৎ যে ডায়ালিসিসের ফ্রিকোয়েন্সিটা কমিয়ে আনা হয়েছে, অর্থাৎ কিডনি নিজে থেকে হয়তো কিছু কাজ করছে, সেই রিজেনারেশনটি হচ্ছে কমে আসছে। আমাদের এমনও একজন পেশেন্ট আছেন যিনি সপ্তাহে 3টা করে ডায়ালিসিস দিতেন। আমরা স্টেম সেল দেওয়ার প্রথম 3 মাস পর্যন্ত উনি কিছু ডায়ালিসিস কন্টিনিউ করেছেন এবং গত 9 মাস ধরে উনি আর কোনো ডায়ালিসিস নিচ্ছেন না, উনি ওই পর্যায়ে আছেন। জি, নিঃসন্দেহে বিষয়টি আশাব্যঞ্জক। এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আপনার সাথে আলোচনা করব, তার আগে যেতে হচ্ছে একটি বিরতিতে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি মেডিকেল সায়েন্সের আধুনিক একটি মাত্রা নিয়েই বলা যেতে পারে, তা হচ্ছে স্টেম সেল। আমাদের আলোচনার বিষয় কিডনি রোগে স্টেম সেলের সম্ভাবনা ও প্রতিকূলতা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই বিষয়ের একজন, বাংলাদেশে যারা কাজ করছেন তাদের ভিতর প্রখ্যাত একজন মানুষ, ডক্টর জাহাঙ্গীর মোহাম্মদ সারওয়ার, চিফ কনসালটেন্ট, BLCS হসপিটাল। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির আগে আমরা যে বিষয়গুলো জেনে নিচ্ছিলাম যে আপনার কাছ থেকে স্টেম সেল কী এবং কিডনি রোগে আসলে এর ভূমিকা কীরকম হতে পারে, বা কোথা থেকে এই ধারণাটির উৎপত্তি হলো যে কিডনি রোগে আমরা স্টেম সেল দিতে পারি, সে বিষয়গুলো আপনি আমাদের বিস্তারিত বুঝিয়ে বলছিলেন। যদি আমরা আরেকটু জেনে নিতে চাই যে কিডনি রোগ ছাড়া আর কোথায় কোথায় এটির ব্যবহার করা যেতে পারে, যেমনটি আপনি বলছিলেন যে প্রথম দিকেই যে একটি কোষ থেকে অনেকগুলো কলা তৈরি হচ্ছে, তো স্বাভাবিকভাবেই তো এই প্রশ্ন আসতে পারে যে কিডনি ছাড়া অন্য কোনো অঙ্গের রোগে কি দেয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। এটা এখন আমাদের তো দৃষ্টিভঙ্গি যেটুকু বলছে যে আগামী দশকটাই হবে স্টেম সেলের দশক, এবং চিকিৎসা বিজ্ঞানের যে যত সমস্ত মানে ক্রনিক ডিজিজ আছে যেগুলো ইনকিউরেবল বলে মনে করছি আমরা, সেই সমস্ত সবগুলো রোগের ক্ষেত্রেই এই স্টেম সেলের ব্যবহার চলে আসবে। এরই মধ্যে যেমন ধরেন অ্যালজিমার্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, তারপরে আপনার সবচেয়ে কমনলি ইউজ হচ্ছে স্টেম সেল আপনার রিজেনারেটিভ মেডিসিন বলতে আপনার কসমেটিক সার্জারির মধ্যে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে। তারপরে ওন রিপেয়ার, ওন হিলিং, এই সমস্ত ক্ষেত্রগুলোতে স্টেম সেলের ব্যবহার হচ্ছে। অস্টিও আর্থ্রাইটিস, যেটা বয়স্ক রোগীদের বেলায় খুবই একটা কষ্টকর একটা ব্যাপার, হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস বা অন্য যে কোনো জয়েন্টের অস্টিও আর্থ্রাইটিস, এই অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই সমস্ত রোগগুলোর ক্ষেত্রে কিন্তু অলরেডি এটা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে স্টেম সেলের ব্যবহার। পাশাপাশি ধরেন যে লিভার সিরোসিস নিয়ে কাজ চলছে, এমনকি বাংলাদেশেও লিভার সিরোসিস নিয়ে কাজ চলছে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে। ঢাকা মেডিকেলে আপনার নিউরোসার্জারি ডিপার্টমেন্টে স্পাইনাল কর্ড ইনজুরির উপর স্টেম সেলের ব্যবহার নিয়ে কাজ চলছে। এরকম আসলে সারা পৃথিবী জুড়েই এখন আসলে কি পরিমাণ রিসার্চ চলছে এবং কি পরিমাণ ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন চলছে, এটা আসলে স্টেম সেল রিলেটেড যে সমস্ত কনফারেন্সগুলো হচ্ছে এগুলোতে অ্যাটেন্ড করলে বোঝা যায় যে কত দূর অ্যাডভান্স হয়ে গেছে। তবে সুখবর, আপনাদের সাথে সাথে সরকারি পর্যায়েও দু একটি জায়গাতে এই কাজগুলো শুরু হয়েছে। আশা করি এটি নিয়ে গবেষণা বা এই জায়গাগুলোর দ্বার আরও উন্মুক্ত হবে সামনের দিনগুলো। আমরা সেটাই। একটি প্রশ্ন, যে যদিও বিষয়টি টেকনিক্যাল, যে আচ্ছা আপনারা স্টেম সেল সংগ্রহ করছেন, হয়তো বলছিলেন যে রোগীর চামড়ার নিচে, ত্বকের নিচে যে চর্বি থাকছে, দেয়া হচ্ছে কিভাবে শরীরে? আমরা তো বেসিক্যালি পয়েন্ট অফ কেয়ার ট্রিটমেন্ট যেটাকে বলা হয় সেইভাবেই করছি। যেমন ধরেন আপনার কোনো একটা ওন্ডকে হিল করার জন্য যেমন রোগীর এক জায়গা থেকে চামড়া নিয়ে আরেক জায়গায় লাগিয়ে দেওয়া হয়, আমাদের প্রসিডিওরটা কিন্তু হুবহু একই রকম। আমরা রোগীর তলপেটের যে চামড়াটা আছে সেটাকে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অবশ করে নিয়ে ছোট্ট একটা ছিদ্র করে চামড়ার মধ্যে সিরিঞ্জ দিয়ে টেনে প্রায় 1 কাপ পরিমাণ চর্বি বের করছি। এটাকে ধাপে ধাপে বিভিন্ন মেশিনের মধ্যে দিয়ে এটা প্রসেস করে আমাদের তেল আর চর্বিটাকে আলাদা করে দিলে স্ট্রোমাল ভাস্কুলার ফ্র্যাকশন একটা অংশ থেকে যাচ্ছে, এই অংশটুকুকে আমরা কালেক্ট করছি এবং এই অংশটাকে উইদিন 2 আওয়ার্স টাইম আমরা রোগীকে সরাসরি দিয়ে দিচ্ছি। একদম শুরুর পর্যায়ে আমরা ইন্ট্রাভেনাস রুটে দিতাম, শিরাপথে দিতাম। সেটা দেওয়ার পরে দেখা যেত এটা পুরো শরীরেই ছড়ায় পড়তেছে সেলগুলো এবং তার একটা অংশ বিশেষ আমাদের কিডনিতে যেত। কিন্তু এখন ভেরি রিসেন্টলি আমরা কার্ডিওলজিস্টদের সাথে, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের সাথে একটা
ইয়েতে গিয়ে আমরা তাদের সাথে কোলাবোরেশনে গিয়ে জয়েন্টলি তারা যে এনজিওগ্রাম করে রেনাল এনজিওগ্রামের মাধ্যমে আমরা সামান্য একটু ডাই ব্যবহার করেই আমরা কিডনির যে আর্টারির কিডনির যে রক্তনালীগুলো আছে ধমনী আছে সেটার মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি, যার ফলে এখন আমাদের টোটাল সেলগুলো আমরা 2 কিডনিতে ভাগ করে দিয়ে দিচ্ছি, ভাগ করে যাচ্ছে। অর্থাৎ আগে যেটি কিছু অংশ হয়তো কিডনিতে পৌঁছাতো, এখন চেষ্টা করছেন পুরোটাই কি করে কিডনিতে পৌঁছানো যেতে পারে স্টেম সেল। ধন্যবাদ। আমরা আরেকটি ফোন নিয়ে আলোচনায় ফিরে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি গাজীপুর আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। গাজীপুরের টঙ্গী থেকে বলছি। জি আমার মেয়ের বয়স 12 বছর। জি আমার মেয়ের প্রস্রাবে ইনফেকশন, ডাক্তারের কাছে নিয়ে গেছি, তুমি সরকারি হাসপাতালে নিয়ে গেছি, তো ওনারা বলছে যে প্রস্রাবে ইনফেকশন, তার পেটে ব্যথা হয়, জ্বর থাকে, প্রচন্ড জ্বর হয়েছে 3-4 দিন আগে, টেস্ট করেছে, 2টা টেস্ট দিয়েছে, 2টা টেস্ট করেছি, এখন অ্যান্টিবায়োটিক দিয়েছে আর আপনার একটা সিরাপ দিয়েছে, জি কি করা যায়? আচ্ছা দর্শক, যদিও আপনার প্রশ্নটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আমাদের আলোচনার বিষয়ের সাথে সম্পর্কিত নয়। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনি যে চিকিৎসককে দেখাচ্ছেন তার পরামর্শ অনুযায়ী যে অ্যান্টিবায়োটিক প্রস্রাবে ইনফেকশনের নির্মূল করতে গেলে অ্যান্টিবায়োটিক লাগবে, সেই অ্যান্টিবায়োটিকটি সেবন করুন এবং ওনার কাছে আবার ফলো আপে যান। আশা করি আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। আর কিছু কি বলবার রয়েছে? না, আপনি যা বলছেন এটাই ঠিক, যে যে চিকিৎসকের অধীনে উনি চিকিৎসারত আছে ওই চিকিৎসকের অধীনেই চিকিৎসাটা কন্টিনিউ করা উচিত। জি ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য। যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে স্টেম সেলের পদ্ধতিটি কি, সাথে সাথে সম্ভাবনার জায়গাটিও কিছুটা আলোচনায় আসলো। তবে প্রতিকূলতা একটি নতুন বিষয় এসেছে। প্রতিকূলতা কি কি ফেস করছেন আপনারা? প্রায় 5 বছর নিয়ে কাজ করছেন, কি কি প্রতিকূলতা? আমরা অ্যাকচুয়ালি ফিল্ড লেভেলে তো আমরা গত প্রায় 1.5 বছর ধরে কাজ করছি। সবচাইতে বড় প্রতিকূলতা হচ্ছে আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের সাধারণ চিকিৎসক বৃন্দ, এমনকি বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দদের মধ্যেও আমি অত্যন্ত বিনয়ের সাথেই বলতে চাচ্ছি যে এই বিষয়টাতে আমাদের ধারণাটা খুব একটা স্পষ্ট নয়। পৃথিবীতে পৃথিবী জুড়ে এত সমস্ত প্রি ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল স্টাডি হয়ে গেছে, এত লিটারেচার আছে, এত জার্নাল আছে এখন, যে এগুলোর দিকে আমরা একটু নজর করলেই আমরা এটার সম্ভাবনাটা আমরা জানতে পারি আমরা ইচ্ছা করলেই। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমাদের এই স্টেম সেল বিষয়ক যে চিন্তা চেতনা, এই জিনিসটাতে আমাদের সঠিক ধারণা না থাকার কারণে আমরা বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছি। কেউ মনে করছি যে হ্যাঁ, স্টেম সেল বোধহয় একটা ধন্বন্তরী একটা চিকিৎসা, আমি একবার দিলাম ভালো হয়ে যাব। আবার কেউ বলছে এটা একটা অ্যাবসলিউট ভাওতাবাজি, এটার কোনো বেসিক কনসেপ্ট, এটার কোনো এটার কোনো মূল্যই নেই, এটা অ্যাবসলিউট একটা ভাওতাবাজি। কেউ এভাবেও বলছি, আবার কেউ বলছি যে এটা দিলেই ভালো হয়ে যাবে। আসলে মোটেও সেটা না। আমি এই জায়গাটাতেই স্পষ্ট করে বলতে চাই সবার কাছে যে আপনারা যারা এটা কিডনি নিয়ে চিকিৎসা করছেন, কিডনি নিয়ে পড়াশোনা করছেন, তারা আপনারা স্টেম সেল বিষয়ক জিনিসগুলো আরও একটু ডিপলি জানুন এবং এটার আপনারা নিজেরাই দেখতে পারবেন যে এটার কত প্রসপেক্ট রয়ে গেছে। একটা কিডনি রোগী যখন আমার কাছে মানে মোটামুটি সুস্থ, অনেক ইমপ্রুভ, আগে যে রোগীটা মানে সপ্তাহে 3টা করে ডায়ালাইসিস নিত, এটার মতো একটা জটিল একটা সিচুয়েশন আছে, সে যখন এখন বলে যে স্যার আমি তো গত 9 মাস ধরে ডায়ালাইসিস নিচ্ছি না, এটা যে আমাদের কাছে শুনতে কতটা একটা ইমপ্রেসিভ একটা ব্যাপার, সেটা আমাদের নিঃসন্দেহে বিষয়টি চিকিৎসক হিসেবে আপনাকে অত্যন্ত আনন্দিত এবং উৎসাহ দিয়ে থাকে। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সবার শেষে সংক্ষেপে কি কিছু যোগ করবেন? আমি বলবো যে এটা নিয়ে আরও অনেক কাজ করবার আছে। যেমন এখনও আমরা বলতে পারছি যে আমাদের দেখা যাচ্ছে যে আমরা ডাটা আমাদের কাছে আছে, তাতে 58% ক্ষেত্রে আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি, ইমপ্রুভমেন্ট পাচ্ছি।
রোগী সব অ্যাবসলিউটলি ভালো হয়ে যাচ্ছে আমি সেটা দাবি করছি না, কিন্তু আমরা রোগীদের মধ্যে ইমপ্রুভমেন্ট পাচ্ছি, 58% ক্ষেত্রে আমরা ইমপ্রুভমেন্ট পাচ্ছি। এই ইমপ্রুভমেন্টের পার্সেন্টেজটা আরও বাড়ানো যাবে আমি যদি স্পেসিফিক্যালি বলতে পারি যে হ্যাঁ এই রোগটার ক্ষেত্রে কিডনি রোগের এই সাব স্পেশালিটিতে আমাদের ইমপ্রুভ হচ্ছে। ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা এই বিষয়ে আলোকিত হলাম, আমাদের মাঝে এত ব্যস্ততার ভিতরে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজ কথা হলো নতুন একটি বিষয় নিয়ে, স্টেম সেল। আশা করি এই বিষয়টা নিয়ে কিছুটা হলেও আপনাদের ভিতর সচেতনতা তৈরি হয়েছে, জানবার আগ্রহ তৈরি হয়েছে। সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।